লিফের মধ্যে যেমন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে লিফি বিনস এর মধ্যে লেটুসের বেশ কয়েকটা ভ্যারাইটি হয়, রেড লেটুস, আইসবার্গ লেটুস, লিফ লেটুস, নানান রকম লেটুস হয় হাইড্রোপনিক্সে। স্পিনাচ, কেল, হ্যাঁ, এরকম আপনার হার্বসের মধ্যে বেসল, মিন্ট, স্যালারি, নানান রকম ক্রপ কিন্তু হাইড্রোপনিক্সে হচ্ছে। একটা লিস্ট, বিশাল লিস্ট এখানে দেয়া আছে। ফ্রুটস এর মধ্যে আছে টমেটোস বলা আছে, কিউকামার বলা আছে, শসা, যেটা আপনার রক মেলন আছে, এখানে রক মেলন হয়তো উল্লেখ করেন নাই, হানি ডিউ মেলন, এরকম অনেক মেলন কিন্তু হাইড্রোপনিক্সে হচ্ছে। কিছু ফুলও কিন্তু হাইড্রোপনিক্সে হয়, আপনারা লিস্ট নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কিছু ফুলও হাইড্রোপনিক্সে হয়, বিশেষ অর্কিড বাইরের দেশে হাইড্রোপনিক্সে করছে, বাংলাদেশেও চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, সো মাল্টিপল ক্রপস, এই রিসার্চ প্রতিনিয়ত বাড়ছে, কাজ হচ্ছে, এবং এটা নিয়ে বিজ্ঞানীরা, গবেষকরা যতটা ধরেন ইনভলভ, আমরা আশা করছি যে হাইড্রোপনিক্স একসময় এসে সবকিছু, সব চাষাবাদ সম্ভব করে ফেলবে। বাংলাদেশে ইতিমধ্যে আপনারা শুনে অবাক হবেন, ধান চাষেরও একটা চর্চা শুরু হয়েছে হাইড্রোপনিক্সে। এটা সফল হলে তো নিশ্চয়ই একটা বড় সম্ভাবনার সলিউশন নিয়ে চলে আসতে পারবো আমরা। আমরা যদি নেক্সট স্লাইডে যাই, কিছু ক্রপের ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে। কিছু ক্রপের আমরা ছবি দেখতে পাচ্ছি, যে ক্রপগুলো আসলে ছবিতেই ভালো মানায়। আমরা আর নেক্সট স্লাইডে যদি যাই, ছবিতে দেখতে পাচ্ছি, ছবিতে বেশ ভালো দেখা যাচ্ছে, কিন্তু এগুলো সবই কিন্তু হাইড্রোপনিক্সে, ছবিতেও যেমন ভালো মানাচ্ছে, হাইড্রোপনিক্সেও কিন্তু এগুলো সফলভাবে চাষবাস করা যাচ্ছে। রেকমেন্ডেড অনেকগুলো ক্রপ আছে, আমরা বাংলাদেশে এই মুহূর্তে 14টা ক্রপ নিয়ে গ্রিন সেভার্স কাজ করছি আমরা, সবগুলি ভালো ফলন হচ্ছে। নেক্সট স্লাইডে যেতে পারি আই থিঙ্ক। হ্যাঁ, তো এটা খুব গুরুত্বপূর্ণ, ক্রপ ক্যালেন্ডার জানাটা গুরুত্বপূর্ণ হাইড্রোপনিক্সের জন্য। এটা নিয়ে আমরা একটু কথা বলি আজকে। ক্রপ ক্যালেন্ডারটা কি, যে হাইড্রোপনিক্সে যদি আমরা আমরা এখন 10টা আইটেম নিয়ে কথা বলবো, যেটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। হয়তোবা এটা 10টা আইটেম একটা বেসিক ধারণা আপনাদেরকে দিব, আমরা চেষ্টা করব এর ওপর আপনাদের প্রোগ্রামের শেষে আরেকটি বার্তা দেওয়ার, যে আরো কিভাবে বিস্তারিত শিখতে পারেন। বাট এই 10টা টপিক খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, যারা আগ্রহ নিয়ে বসে আছেন, সময় স্পেন্ড করছেন, তাদের জন্য 10টা টপিক খুবই গুরুত্বপূর্ণ হাইড্রোপনিক্সের জন্য। প্রথমেই নো ইওর ক্রপ ক্যালেন্ডার, খুব সুন্দর একটা টপিক সেট করেছে আমার কলিগরা। হাইড্রোপনিক্সে যদি আপনি কন্ট্রোল এনভায়রনমেন্টে করতে চান, তাহলে আপনার জন্য ক্রপ ক্যালেন্ডার জানা যেমন জরুরি, পাশাপাশি যদি আপনি এটা সারা বছর যেমন টেম্পারেচার আছে, গরমে গরমের ফসল, শীতে শীতের ফসল, তখনও আপনার ক্রপ ক্যালেন্ডারটা জানাটা জরুরি। আচ্ছা, এখন একটু বলি যে আমরা ক্রপ ক্যালেন্ডার কিভাবে করতে পারি আমরা। যেমন আমাদের যদি আমরা কন্ট্রোল এনভায়রনমেন্টে করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের গরমের ফসল শীতে করতে হবে। যেমন ধরেন এখন শীতকাল, এখন যে ফসলগুলো অ্যাভেলেবল আছে সেগুলো যদি আপনি হাইড্রোপনিক্সে করেন, তাহলে কিন্তু আপনি মার্কেটে ভালো দাম পাবেন, বরং এখন বাজারে যেটা পাওয়া যাবে না, যে ফসলগুলো এখন এই শীতকালে অলমোস্ট সবকিছুই পাওয়া যায়, তারপরে যে ক্রপ গুলা শীতকালে পাওয়া না যায়, সেইগুলা যদি আপনি শীতকালে করতে পারেন হাইড্রোপনিক্সে, তাহলে কিন্তু আপনি লাভজনক, মানে লাভ করতে পারবেন। তো সেই বিবেচনা থেকে আপনাকে একটা প্রপার ক্রপ ক্যালেন্ডার সেট করে নিতে হবে। একইভাবে যেমন যেমন ধরেন এখন আপনি যদি কোনো মেলন করতে চান, এটা আপনার জন্য ডেফিনেটলি লাভজনক হবে। সামনে রোজা আছে, সেটাকে যদি রোজা দেরি আছে আরো, বা এরকম সিজন ধরে যদি কোনো ক্রপ আপনি করতে, শীতকালে যদি এরকম কোনো ক্রপ নিয়ে আপনি চিন্তা করতে চান, সেটা আপনার জন্য লাভজনক হবে। একইভাবে আবার যেমন ধরেন আপনি সিজনটাকে ফেভার করে ফসল করছেন, আপনি গ্রিন হাউস করছেন না, তখন আপনাকে জানতে হবে যে কোন কোন ফসল আপনি শীতে করতে পারবেন, কোন কোন ফসল গরমে করতে পারবেন। যেমন আপনি শীতে অনেক ক্রপ করতে পারলেও গরমে কিন্তু আপনি সব ক্রপ করতে পারবেন না। তো সেক্ষেত্রে গরমে কোন কোন ক্রপ করতে পারবেন, সেটা কখন করতে পারবেন, কোন ক্রপের দাম কেমন, কোন ক্রপ করলে আপনার জন্য লাভজনক হবে, সেটা কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে। যেমন আপনি গরমকালে যেমন কলমি শাক করতে পারবেন, একইভাবে গরমকালে আপনি কি করতে পারবেন,
আপনি স্যালারিও করতে পারবেন বা বেজিল করতে পারবেন। কিন্তু স্যালারি বা বেজিলের দাম যেমন যেমন আপনার স্যালারি এরকম 2,000 টাকা কেজি দরে বিক্রি হয়, বেজিল একটা ভালো দামে বিক্রি হয়। কলমি শাক তো 2,000 কেন, 200 কেন, 150 টাকা কেজি দরে বিক্রি হয় কিনা আমার আমার ভালো ধারণা নেই অবশ্য, বাট নিশ্চয়ই দাম অনেক কম হবে। তো সেক্ষেত্রে গরমকাল হলেও আপনার জন্য আপনি কোন ক্রপটা করবেন সেটা কিন্তু আপনার জানা থাকাটা জরুরি। তো একটু জানিয়ে দিই আপনাদের জন্য, এগুলো আরো বিস্তর জানানোর সুযোগ নিশ্চয়ই আছে। এই মুহূর্তে তো 10টা টপিক আলোচনা করতে গেলে আমাদের খুব বেসিক আকারে আলোচনা করতে হবে। শুধু এইটুকু জানিয়ে রাখি, শীতকালে আপনি মোটামুটি সব ধরনের ক্রপ ট্রাই করতে পারবেন, কিন্তু এর মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোন ক্রপ গুলোর দাম বেশি, মার্কেট ভ্যালু বেশি, যেগুলো হাই ভ্যালু ক্রপ সেগুলোকে যদি আপনি প্রায়োরিটি দেন তাহলে কিন্তু আপনি শীতকালে হাইড্রোপনিক্স করেও ভালো আপনি সুবিধা করতে পারেন। যেমন ধরুন ব্রকলি যদি কথা যদি আপনি বলি, ব্রকলি যদি আপনি শীতকালে করেন, শীতকালে করলে একটা ভালো দাম আপনি পাবেন। তারপরে যদি টমেটো আপনি করেন, টমেটো করলে বা স্ট্রবেরি যদি আপনি করেন, ক্যাপসিকাম যদি আপনি করেন, যদিও এগুলো শীতকালে হয়, কিন্তু ওই যে একটা কথা বললাম যে আপনার যদি মার্কেটের উপর মোটামুটি একটা ভালো আইডিয়া থাকে, যে ধরা যাক যে এখন টমেটোর চাহিদা কম, মানে যোগান কম বাজারে, তখন আপনি টমেটোটাকে প্রায়োরিটি দিলেন, দিয়ে আপনি ওইভাবে টমেটো আপনি হারভেস্ট করলেন, বাজারে পৌঁছলেন, তাহলে কিন্তু আপনি ভালো দাম পাচ্ছেন। শশার ক্ষেত্রেও সেম কথা। সো সেক্ষেত্রে বাজেটটাকে একটু স্টাডি করে যদি ক্রপ ক্যালেন্ডার সেট করতে পারেন তাহলে আপনার জন্য এটা ডেফিনেটলি লাভজনক। আমি নেক্সট স্লাইডে চলে যাই। সিড জার্মিনেশন। সিড জার্মিনেশন একটা গুরুত্বপূর্ণ পার্ট হাইড্রোপনিক্সের জন্য। হাইড্রোপনিক্সে আমরা মাটির যেভাবে সিডের জার্মিনেশন করি, চারা উৎপাদন করি, সেই পদ্ধতি আর হাইড্রোপনিক্সের জন্য চারা উৎপাদন পদ্ধতিগত ভাবে কাছাকাছি হলেও, প্রক্রিয়া কাছাকাছি হলেও অথবা মিডিয়াটা আলাদা। যেমন আমরা নর্মালি অনেক সময় চারা আমরা মাটিতে করি, কিন্তু হাইড্রোপনিক্সের চারা যেহেতু আমরা পানিতে ট্রান্সফার করব, ফ্রেশ জায়গায় ট্রান্সফার করব, আমরা নর্মালি এই জার্মিনেশনটা আমরা অন্য গ্রোয়িং মিডিয়াতে করি। বিভিন্ন ভাবে করা যায়, কেউ কোকোডাস্টে করছেন, কেউ রকুলে করছেন, কেউ ধরেন আপনার পিটমস বা ভার্মিকোলাইট, পারলাইট, বিভিন্ন ভাবে বিভিন্ন জন করছেন। সবচেয়ে সহজ, সবচেয়ে কস্ট ইফেক্টিভ, অ্যাফোর্ডেবল হলো কোকোপিট। কোকোপিটে খুব সহজে হাইড্রোপনিক পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো অনুসরণ করলে জার্মিনেশন রেটটা অনেক হাই থাকে। ইভেন যে নামগুলো বললাম এর আগে, এই সবগুলোর চেয়ে কোকোপিটে অনেক ক্ষেত্রে চারার জার্মিনেশন রেট অনেক ভালো থাকে। বাট কিছু পদ্ধতি আছে, পদ্ধতি নিয়ে আমরা নিশ্চয়ই পরবর্তী কোনো ক্লাসে শেখার সুযোগ পাবো। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তার আগে একটু বলি সিড জার্মিনেশন, সিড হাইড্রোপনিক্স এর সিড জার্মিনেশন খুব সহজ এবং অনেক কম খরচে আপনি চারা উৎপাদন করতে পারেন। আপনি যদি ধরেন একটা চারা, ধরা যাক একটা আপনি টমেটোর চারা বা একটা ক্যাপসিকামের চারা হয়তো বা আপনি 15-20 টাকা 30 টাকা পর্যন্ত আপনার কিনতে হচ্ছে, কিন্তু টু বি ভেরি অনেস্ট আপনি আসলে 1-2 টাকার মধ্যেই চারা উৎপাদন করার সামর্থ্য রাখবেন হাইড্রোপনিক্স আসলে। যদি আপনি প্রপার সিডটাকে সিলেকশন করতে পারেন, এগুলোর প্রপার সোর্স আছে, অ্যাভেলেবল সোর্স আছে, এগুলো ফলো করে আপনি চাইলে অনেক কম খরচের মধ্যে হাইড্রোপনিক্স এর বীজ এবং এটার জার্মিনেশন আপনি নিজেই করতে পারেন। এটা খুব সহজ একটা প্রযুক্তি। আমি নিউটন ফর্মুলা নিয়ে কথা বলি। আমরা অনেকেই নিউটন ফর্মুলা বিষয়টাকে অনেক দুর্বোধ্য ভেবে ফেলি, এটাকে অনেক সিক্রেট কিছু ভেবে ফেলি। এটা যতটা না সিক্রেট, যতটা না দুর্বোধ্য, যতটা না ধরেন আমি বলবো অধরা, তার চেয়ে সেটা যেটা বড় কথা হলো যে এটা কতটা রিসার্চ ড্রিভেন। যেমন ধরা যাক যে আমরা গ্রিন সেভের যখন কাজ শুরু করি তখন আমরা নিজের একটা ফর্মুলা আমরা অনেক দাম দিয়ে আমরা কিনেছিলাম বাইরে থেকে, কিন্তু সেই ফর্মুলাতে কিন্তু আমরা এখন আর স্থির নাই। আমরা কিন্তু আমাদের বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের ফার্মিং প্যাটার্ন, ক্রপ বায়োলজি সবকিছু মিলিয়ে আমরা কিন্তু আমাদের ফর্মুলা থেকে অনেকটাই, কেনা ফর্মুলা থেকে সরে এসেছি। আমরা এটাকে মডিফাই করেছি, এটাকে আমরা একটা মডারেট জায়গায় এনেছি। আমরা ক্রপ ওয়াইজ ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মুলা ডেভেলপ করেছি। আমরা এটা কেন করতে পেরেছি? আমরা কাজ করতে করতে এটাকে করতে পেরেছি। অনেক ফর্মুলা আপনি ইভেন ওপেন সোর্স আছে, যেটা আপনি হয়তোবা গুগলে সার্চ করলেও বিভিন্ন ফর্মুলা পাবেন। আপনি কিন্তু চাইলে সেটাও অ্যাপ্লাই করতে পারেন, হয়তোবা সেটাতে আপনি আশানুরূপ ফল মানে হয়তোবা 100% আপনি পাবেন না, বাট আপনি যে 60% পাবেন এতে কোনো সন্দেহ নেই। আপনি 60% ডেফিনেটলি পাবেন, বাট এই যে বাকি 40% বা বাকি 30% বা বাকি 25%, এটার জন্য আসলে আপনার সাধনা দরকার হবে, আপনার গবেষণা দরকার হবে, যেটা একটা গবেষণা প্রতিষ্ঠান বা একটা ধরেন যারা এরকম সার্ভিস প্রোভাইডার আছে তারা কিন্তু কন্টিনিউসলি করছে। তার মানে আপনি গুগলে যে ফর্মুলা পাবেন সেটা দিয়ে যে কাজ হবে না একদম সেটা না।
সেটা দিয়ে হয়তো বা আপনার 60% বা 50% আপনি সেটা রেসপন্স পাবেন। কিন্তু আমরা যারা এটা নিয়ে কাজ করছি, যারা আমরা নিউট্রিশন সেল করছি বা যেটা নিয়ে আমরা রিসার্চ করছি, তারা প্রতিনিয়ত এটার ব্যালেন্সিংটা আমরা কিন্তু কি করছি, মেজার করছি, চেঞ্জ করছি। ক্রপ ওয়াইজ আমরা ডিফারেন্ট ডিফারেন্ট আমরা ভেরিয়েশন আনছি। আবার সবার ট্রাই করার জন্য কিছু কমন প্যানাসিয়া টাইপ আমি বলবো যে কেমন, যে সবকিছুতে কাজ করে এরকম বাংলাদেশের উপযোগী আম, আম, কিছু ফর্মুলা আমরা কমন ফর্মুলা ডেভেলপ করেছি, যেটা দিয়ে হয়তো বা 80% কাজ করছে। আপনি যেটা গুগলে পাচ্ছেন সেটা হয়তো বা 60% করছে বা 50% করছে। যেটা কমন ফর্মুলা আমাদের আছে সেটা দিয়ে 80% করছে। কিন্তু যখন আমরা কোনো কমার্শিয়াল সেট আপ করি তখন কিন্তু সেই কমার্শিয়াল সেট আপের জন্য উপযোগী করে আমরা ফর্মুলা, আসলে ক্রপ ওয়াইজ ফর্মুলা আমরা ডেভেলপ করে দিই, যাতে করে আপনি এই 80%টাকে আসলে 90%-এ বা 95%-এ নিতে পারেন। সো দিস ইজ দ্য বেসিক সিক্রেট অফ ফর্মুলা, নিউট্রিয়েন্ট ফর্মুলা। নিউট্রিয়েন্ট ফর্মুলা বলতে অনেকে নিউট্রিয়েন্ট এ, নিউট্রিয়েন্ট বি এগুলো নিয়ে ঘুরপাক খান। আসলে বিষয়টি খুব সিম্পল। এটা মাইক্রো এন্ড ম্যাক্রো নিউট্রিয়েন্টের একটা আমি বলবো যে পোর্শন, যেটা গাছের বিভিন্ন গ্রোথ কে আসলে প্রমোট করে। এটা নিয়ে নিশ্চয়ই আরো বিস্তর আলোচনার সুযোগ আছে। অনেক ক্লাস আমরা আসলে নিউট্রিশন নিয়ে 2-3টা ক্লাস হয় আমাদের। সো এই এক ক্লাসে এটাকে খুব বেশি অ্যাম্পলিফাই করার সুযোগ নাই। আমরা যদি নেক্সট পয়েন্টে চলে যাই, নিউট্রিশন ম্যানেজমেন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ। নিউট্রিশন ম্যানেজমেন্ট এই জন্য গুরুত্বপূর্ণ যে একটা ক্রপের ক্ষেত্রে যখন আপনি হাইড্রোপনিক করছেন, তখন একটা ক্রপের ক্ষেত্রে আপনার যখন এটার চারা অবস্থায় আছে তখন যে নিউট্রিশনের ইনটেক ক্যাপাসিটি গাছের, যখন এটা চারা থেকে বুড়ো হবে বা চারা থেকে বড় হবে, আরো একটু বড় হবে, ফল ধারণ করবে, তখন তার কিন্তু নিউট্রিশন ইনটেক ক্যাপাসিটি একরকম থাকবে না। একটা ছোট বাচ্চাকে দিয়ে যদি আপনি চিন্তা করেন, একটা ছোট বাচ্চা ছোটবেলায় যতটুকু খাবার খায় সে তার বড় বেলায় কিন্তু একরকম খাবার খায় না। তার মানে যদি আপনি মনে করে থাকেন যে নিউট্রিশন আপনি শুরুতে যেভাবে দিচ্ছেন 7 দিনে একবার বা এটা 3 দিনে 4 দিনে একবার, বা যে পরিমাণ আপনি দিচ্ছেন 7 দিন পরে, সেটা যখন গাছ বড় হবে তখন কিন্তু একই পরিমাণ বা একই ইন্টারভেল আপনি রাখতে পারবেন না। কাজেই এক্ষেত্রে নিউট্রিশনের ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ হাইড্রোপনিক্সের ক্ষেত্রে। আহ আপনাদের অনেকের কাছে জটিল লাগতে পারে, কিন্তু বিষয়টি এতটা সাইন্টিফিক যে একটা গাইডলাইন নিশ্চয়ই আপনি ডেভেলপ করবেন এবং আমরা আপনাদেরকে সরবরাহ করবো, যারা আপনারা করছেন, যারা করতে চান, যদি আপনারা আমাদের হেল্প চান। এবং সেই গাইডলাইনটা খুবই সাইন্টিফিক, খুবই অর্গানাইজড, এবং সেখানে কোনো কিছু আপনার এক্সটেম্পোরাইজ করে করার বিষয় নাই। আপনি জাস্ট গাইডলাইনটা ফলো করবেন এবং অ্যাকর্ডিংলি এটা আপনাকে রেসপন্স করতে থাকবে। তার মানে বিষয়গুলো শুনতে কিছুটা টেকনিক্যালি জটিল মনে হলেও এটি খুবই সাইন্টিফিক, খুবই অর্গানাইজড এবং স্ট্রাকচার্ড একটা ফার্মিং, যেখানে আপনি আসলে পদ্ধতি অনুসরণ করেই এটা থেকে আপনি সুফল ভোগ করতে পারেন। নেক্সট আইটেমে চলে যাই আমরা। আচ্ছা ভাই, আমাদের একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আজহার ভাই জানতে চাচ্ছে যে স্পঞ্জ কি জার্মিনেশনের জন্য ইউজ করা যাবে কিনা। বুঝিনি। স্পঞ্জ স্পঞ্জ হ্যাঁ, আচ্ছা, ফ্যান্টাস্টিক। আমরা নিশ্চয়ই প্রশ্নের পর্বটা শাহরিয়ার, আমরা কি একটু আমাদের আর 6টা পয়েন্ট আছে, প্রশ্নগুলো চাইলে অনেকে লিখেও দিতে পারেন। লিখে দিলে, হ্যাঁ লিখে দিলে আমরা কমন যে প্রশ্নগুলো আছে একজনের প্রশ্ন আমরা নিয়ে আমরা নিশ্চয়ই 2-4-5-6টা প্রশ্ন আমরা আলাপ করতেই পারবো আজকে, সেই সময় নিশ্চয়ই পাবো। প্রয়োজন আমি একটু ফাস্ট যাই। আরো 6টা পয়েন্ট আছে, আমি চেষ্টা করি 7টা 10-এর মধ্যে আমার প্রেজেন্টেশন শেষ করতে। বাকি 20 মিনিট সময় আমরা রাখি প্রশ্ন উত্তরের জন্য। আহ আপনাদের একটা মজার জিনিস দেখানোর সুযোগ নেই, আমি জানি না আপনাদেরকে কতটা দেখাতে পারবো। আহ কেউ আমাকে একটু হেল্প করবেন, দেখা যাচ্ছে কিনা এটা বলুন। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না ভাইয়া, দেখা যাচ্ছে না, তাই তো? ব্যাকগ্রাউন্ডের কারণে মনে হয় দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ মোটামুটি, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটা কাজ করি, আরেকটা কাজ করি। সেটা হলো যে আমি একটু দেখি এটাকে অন্যভাবে দেখানোর চেষ্টা করি। আমার একটু ঘোরাই ফেলি। এখন কি দেখা যাচ্ছে কোনোভাবে? না মনে হয় না না ভাই, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। অলরাইট, এটা এখনো দেখা যাচ্ছে না। না, এখন একটু দেখা যায়, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। পুরোপুরি দেখা যাচ্ছে?
হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, চলে যাচ্ছে আর কি। আচ্ছা, যদিও এটা একটা প্রবলেম, যেটা স্লাইড দিয়েও চলছে, এটা পরে দেখাতে হবে, স্লাইডের কারণে এটা দেখা যাচ্ছে না। আমি না, মনে করি এটা আমরা স্লাইডটা শেষ হয়ে গেলে দেখাই, তখন আমরা কথা বলি। ঠিক আছে। এটাতে এটা দেখতে পারলে অনেক সুবিধা হতো অনেকের জন্য। এখন তো সম্ভবত শুধু দেখা যাচ্ছে আপনার আপনার ইয়াটাই। ব্যাক আপনার ব্যাকগ্রাউন্ডটা অফ করলে মনে হয় দেখা যাবে। হ্যাঁ, আমি ওটা শেষ করে করব, আমাকে সময় দিবেন। দেখি আমি করতে পারি কিনা এটা। চেষ্টা করছিলাম, কিন্তু সময় লাগবে মনে হয় কিছুটা। আমরা টপিকগুলো শেষ করে আলোচনা। আমরা স্ট্রাকচারাল ডিজাইনের কথা বলছিলাম। হাইড্রোপনিক্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো স্ট্রাকচারাল ডিজাইন। এই ডিজাইন করার মাধ্যমে আপনি আসলে প্রপার স্পেস ম্যানেজমেন্ট করতে পারবেন এবং প্রপার নিউট্রিশন ম্যানেজ করতে পারবেন আপনি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রপার স্ট্রাকচারাল ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনি আসলে কতটা নিউট্রিশন এফিশিয়েন্ট করতে পারেন, কতটা নিউট্রিশনে খরচ কমাতে পারেন, এটার ওভারঅল কস্টিং কমাতে পারেন কিভাবে, এবং কতটা স্পেস আপনি ম্যানেজ করতে পারেন। আহ, তার মানে হলো যে আপনি কত কম স্পেস ব্যবহার করে আহ, এবং কত কম নিউট্রিশন বা খরচ কমিয়ে আপনি আসলে হাইড্রোপনিক্স করতে পারেন, সেটার জন্য স্ট্রাকচারাল ডিজাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা মূলত আমাদের যে মেইন কোর্সটা, সেই কোর্সটাই কিন্তু স্ট্রাকচারাল ডিজাইনের পার্টটাও আমরা কি করি যে গুরুত্বপূর্ণ রাখি। আমরা যেমনটা বলছিলাম যে আমাদের যে মেইন কোর্সটা হয়, সেখানে এই 10টা টপিক নিয়ে আসলে বিস্তর আলোচনা হয়। যেমন ধরেন আমরা ইতিমধ্যে 5টা টপিক আলোচনা করে ফেলেছি, যেমন ক্রপ ক্যালেন্ডার, সিড জার্মিনেশন, নিউটন ফর্মুলা, নিউট্রিশন ম্যানেজমেন্ট, স্ট্রাকচারাল ডিজাইন। আমি যদি পরবর্তী পয়েন্টে চলে যাই, সেটআপ মেইনটেনেন্স। সেটআপ মেইনটেনেন্সটাও হাইড্রোপনিক্সের খুবই গুরুত্বপূর্ণ। যদি এগুলো অনেক বিস্তর আলোচনার বিষয়, খুব কম সময়ে কথা বলাটা এটা নিয়ে বেশ কঠিন। সেটআপ মেইনটেনেন্সটা খুবই টেকনিক্যাল একটা পার্ট, বাট এটা
সেগুলো অনেকটাই কমানো সম্ভব, অনেকাংশে 95% কমিয়ে আনা সম্ভব যদি আপনি বেসিক কিছু সেটআপ ম্যানেজমেন্ট ফলো করেন, সেটআপ ম্যানেজমেন্ট গাইডলাইন ফলো করেন। এটা নিয়ে আসলে এই মুহূর্তে কথা বলাটা সময় পারমিট করবে না, বাট এটার জন্য 1 থেকে 1.5 ঘন্টার একটা আলোচনা আছে, যেটা শেয়ার করা গেলে নিশ্চয়ই আপনাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। পরবর্তীতে যদি যাই, পিএইচ এন্ড ইসি কন্ট্রোল, যেটা হাইড্রোপনিক্স এর অনেক গুরুত্বপূর্ণ পার্ট। অনেক গুরুত্বপূর্ণ বলতে এই দুইটা বিষয় আসলে হাইড্রোপনিক্স এর জন্য সবচেয়ে আমি বড় কোর পার্ট। পিসিটা কন্ট্রোল করা এবং ইসিটা কন্ট্রোল, পিএইচ টা কন্ট্রোল করা, ইসিটা কন্ট্রোল করা। পিএইচ তো নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। যদি আরো সহজ করে বলি, অম্লরতা বা অ্যাসিডিটি বা ক্ষারতা, অ্যালকালাইনিটি, এই দুইটা ব্যালেন্স মেইনটেইন করাটা, এবং ইসি বা ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, এই দুইটা জিনিস মেইনটেইন করাটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। বাট দুটো অনেক কঠিন টার্ম মনে হলেও দুটোর জন্য দুটো আলাদা মিটার আছে। একটাকে বলা হয় পিএইচ মিটার, একটাকে বলা হয় ইসি মিটার। দুইটা মিটার ইউজ করে আপনি যদি প্রতি 7 দিন, 3 দিন, 4 দিন পর ক্রপ ওয়াইজ আপনি একটু মেজার করেন, 2 মিনিট সময় দেন, তাহলে আসলে আপনি বুঝবেন যে ইসি বা পিএইচ কতটা আছে, এটা কোন স্টেজে কতটা রাখা উচিত। আমাদের একটা কমপ্লিট গাইডলাইন আছে, সেটা ফলো করে আপনি বিভিন্ন ক্রপের বিভিন্ন স্টেজে সেটা মেইনটেইন করলেই কিন্তু আপনি আসলে প্রপার আউটকাম পেয়ে যাবেন। পেস্ট এন্ড ডিজিজ কন্ট্রোল, হাইড্রোপনিক্স এমনিতেই যেহেতু কন্ট্রোল এনভায়রনমেন্টটা হয় মোস্টলি, পেস্ট ডিজিজ অনেক কম হয়। বিশেষ করে পানিটাও যেহেতু অলমোস্ট পিউরিফাইড ওয়াটার বর্ন ডিজিজ কম। একইভাবে মাটির যেহেতু সংশ্লেষ নাই, সয়েল বর্ন ডিজিজ কম। তাহলে আসলে রোগ বালাই আসলে কি, তারপরেও গাছের কিছু কমন রোগ বালাই যেটা অনেক ক্ষেত্রেই এফেক্ট করতে পারে, বাট সেটার সম্ভাবনা খুব কম। বাট সেটা যে না করে তার জন্য কিছু প্রিকশন আমরা মেনটেন করি, এবং কিছু পেস্ট ম্যানেজমেন্ট এটাকে আমরা বলছি, আমরা পেস্ট কন্ট্রোল না বলে আমরা পেস্ট ম্যানেজমেন্ট বলছি। আমরা এই পেস্ট ম্যানেজমেন্টের কিছু টেকনিক অ্যাপ্লাই করলেই, একটু পূর্ব সতর্কতা অবলম্বন করলেই অনেক রকম হ্যাজার্ড থেকে আপনি আসলে ভালো গাছকে ভালো রাখতে পারবেন। দিন শেষে একটা রোগমুক্ত সুস্থ গাছ কিন্তু আপনাকে আসলে সুস্থ ভালো ফলন দিবে, এবং সেটার আপনার ফলের আধিক্য নিশ্চয়ই বেশি থাকবে বা বাড়বে। নেক্সট স্লাইডে দিয়ে চলে যাই। হারভেস্টিং প্রসেস, এটাও একটা খুব টেকনিক্যাল পার্ট। আপনি আসলে কিভাবে হারভেস্ট করলে হাইড্রোপনিক্স থেকে ম্যাক্সিমাম আউটকাম বের করতে পারবেন, হারভেস্টিং প্যাটার্নটা কি হতে পারে, আপনি সব ফসল একবারে তুলে ফেলবেন নাকি গ্র্যাজুয়ালি তুলবেন, কোন ফসল কিভাবে হারভেস্ট করবেন, কোন ফসল কোন স্টেজে গেলে হারভেস্ট করবেন, হারভেস্টিং টাইম কিভাবে আপনি কমাতে বাড়াতে পারেন। ধরা যাক এখন আপনি হারভেস্ট করতে চাইছেন না, এখন মার্কেটে প্রচুর স্যাচুরেটেড, প্রচুর ফসল চলে এসেছে যে ফসলটা আপনি চাষ করছেন, তাহলে আপনি মনে করছেন 7 দিন পরে আপনি এটাকে হারভেস্ট করবেন, তখন বাজারে যোগান কমে যাবে, আপনি তখন হারভেস্ট করলে আপনি ভালো দাম পাবেন। সেটা কিন্তু খুব প্রপারলি আপনি এটাকে আপনাকে আলাদাভাবে অন্য ফসলের ক্ষেত্রে, যেমন আমরা স্টোর করে হাফ লাইফ বা আমরা শেলফ লাইফ বাড়াই, বা বিভিন্ন ভাবে আমরা এটাকে প্রিজার্ভ করার চেষ্টা করি যাতে করে এটার তরতাজা থাকে, কিন্তু হাইড্রোপনিক্স এর ফল আপনি গাছে রেখেই এই প্রিজার্ভ করতে পারেন। এটার আপনি গ্রোথ দমিয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন, পাকার সময়ে আপনি কমিয়ে আনতে পারেন। কোন রকম কেমিক্যাল ইউজ না করে কিন্তু আপনি এটাকে যেমন একদিকে দ্রুত পাকাতে পারেন, আবার আপনি এটা পেকে যাওয়ার হারটা, পরিমাণটা, পার্সেন্টেজটা সহজেই আপনি কমিয়ে দিতে পারেন। সো এগুলো সব বিজ্ঞানসম্মত পদ্ধতি। আপনার শুনতে অনেকটা অবাক লাগতে পারে, কিন্তু বিজ্ঞান কৃষিকে অনেক উঁচু জায়গায় নিয়ে গিয়েছে, যেটার সুফল উন্নত বিশ্ব এনজয় করছে, আমরাও এনজয় করতে শুরু করেছি। সব শেষ টপিক যেটা নিয়ে আলোচনা করি, মার্কেটিং অ্যাভিনিউ, যেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাইড্রোপনিক্স যেহেতু কিছুটা হাই ভ্যালু ক্রপ নিয়ে কাজ করে, এটার প্রোডাকশন কস্ট কিছুটা বেশি, ইন এ সেন্স যে এখানে টেকনিক্যাল ম্যান পাওয়ার দরকার হয়, স্ট্রাকচারাল এঙ্গেজমেন্ট থাকে, সেট আপ কস্ট থাকে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থাকে। তো সেক্ষেত্রে নর্মালি এটা যেহেতু কমার্শিয়াল গ্রেড ফার্মিং, এখানে যদি আপনি ভালো ক্রেতা না পান, যিনি আসলে ভালো দাম দিয়ে ভালো ফসল কিনবেন, তাহলে আপনার জন্য এটা চ্যালেঞ্জিং। মোস্টলি বাংলাদেশে এখন পর্যন্ত হাইড্রোপনিক্স এর বড় বায়ার হলো বিভিন্ন হোটেল, 5 স্টার, 4 স্টার, 3 স্টার মানে হোটেল, চেইন শপ, রেস্টুরেন্ট, কিছু সুপার শপ। কিন্তু হাইড্রোপনিক্স যেভাবে পপুলার হচ্ছে, এটি আরো বড় পরিসরে এটা মার্কেট নিশ্চয়ই তৈরি হচ্ছে এবং তৈরি হবে। কাজেই
করছি, যেটাকে আমরা বলছি আরবান ফার্মিং একাডেমি। তো সেখানে আমরা সারা বছর ধরে ডিফারেন্ট ডিফারেন্ট ইনোভেটিভ কোর্স নিয়ে আমরা আসবো আপনাদের কাছে, এবং চেষ্টা করবো একটা অ্যাফোর্ডেবল কস্টের মধ্যে যাতে এগুলো আপনারা করতে পারেন। আমরাও আপনাদের রেসপন্স বোঝার চেষ্টা করবো আসলে কতটা অ্যাফোর্ডেবল করা গেলে আপনাদের জন্য সুবিধাজনক হয়, আমরা এটাকে রান করাতে পারি, আমরা এটাকে সাস্টেনেবল করতে পারি। সো সেই বিষয়গুলো নিশ্চয়ই আপনাদের পরামর্শ নিয়ে আমরা আগাবো। বাট আগামীকালের মধ্যে যারা এনরোল করবে তাদের জন্য আমরা এটাকে 600 টাকা, 600 টাকার টাকায় আমরা এটাকে আম, আমরা দিতে দিতে পারছি আগামীকাল অফিস টাইমের মধ্যে যারা এনরোল করবেন 6টার মধ্যে। আহ, আর এই তো। আর সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে আপনাদের প্রশ্ন নেবার পালা এবার। আমরা যদি কি কি ক্লাস থাকছে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই, সেটা নেক্সট স্লাইড গুলোতে নিশ্চয়ই আছে। শাহরিয়ার, আমরা কি প্রশ্ন নিতে পারি কিনা? হ্যাঁ, প্রশ্ন নিতে পারি। আচ্ছা, প্রশ্ন নিতে পারি। আমার মনে হয় যে প্রশ্ন নেওয়ার সুযোগ থাকছে এখন। আমার তো স্লাইড শেষ, আর কি স্লাইড আছে কোনো? না, আর স্লাইড নেই। আচ্ছা, অলরাইট, তাহলে আমরা স্লাইড থেকে বেরোয় আসি, আমরা একটি প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আপনি যে বিষয়টা দেখালেন আসলে এখানে একজন চাষি বা একজন মিডল ইস্ট বা একজন মধ্যবিত্তের চাষি দেখা যাচ্ছে তার 10 একর কিংবা 1 একর চাষ আছে বা 10 শতক চাষ আছে, সে এখান থেকে কি পরিমাণ লাভবান হতে পারে বা সে এখান থেকে চাষ করে কিভাবে প্রোডাক্ট গুলো সেল দিতে পারে উচ্চ মূল্যে? আচ্ছা, আপনার প্রশ্নের মধ্যে উত্তর পেয়ে গিয়েছেন। কিভাবে সেল দিতে পারে এর উপর নির্ভর করছে কিভাবে লাভবান হতে পারে। কাজেই একটা একটার সাথে আম, আপনি প্রযুক্তিগত ভাবে এটা কোনো ড্রব্যাক নাই। প্রথমত, প্রযুক্তিগত ভাবে এটাকে আপনি সহজেই যে কোনো জায়গায় করতে পারেন, বাট ওপেন এয়ারে করলে ডেফিনেটলি আপনাকে, যদি আপনি গ্রিন হাউস করে করেন তাহলে যেমন আপনার জন্য একরকম বেনিফিট, আপনার জন্য ক্রপ ক্যালেন্ডার প্ল্যান একরকম হবে। আবার যদি আপনি গ্রিন হাউস ইউজ না করে আপনি নেচার বেনিফিটেড ক্রপ করতে চান, তাহলে আপনার জন্য আরেক রকম ক্রপ ক্যালেন্ডার মূলত ওয়েট করছে। সো আপনি দুটোই ফলো করতে পারেন, দুটো ফলো করে দুরকম ভাবে আপনি লাভবান হতে পারেন। পরবর্তী প্রশ্ন নিয়ে নিই আমরা। শাহরিয়ার, আমরা কি স্লাইড থেকে বেরোয় যেতে পারি? তাহলে মনে হয় স্ক্রিন দেখা গেলে আমি কিছু জিনিস দেখাতে পারতাম অডিয়েন্সদেরকে। আহ, আসসালামু আলাইকুম ভাই। কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, নিশ্চয়ই শোনা যাচ্ছে। এই এই যে সিস্টেমটা আপনি বললেন, আমরা দেখেছি যে অনেক সময় ঘরের মাঝেও করা যায়, হ্যাঁ, বদ্ধ জায়গায় ঘরে। তো এটার ক্ষেত্রে ধরেন আমরা যদি উন্মুক্ত জায়গায় করি অথবা ঘরের মধ্যে করি, এটা জি ছোট আকারে আমরা একটা ট্রায়াল দিতে চাই, একটা টেস্ট করতে চাই, যেহেতু শিখবো, ভালোভাবে শিখবো। তারপর জি জি। একটা আর্থিক বিশ্লেষণ যদি বলেন, এই আপনি তখন বললেন যে 8টা পণ্য নিয়ে কাজ করছে, 14টা করা যায় ফসল। হ্যাঁ, না, 14টা সেগুলো নিয়েই কাজ করছি, 14টা নিয়েই কাজ করছি, 8টা না, 14টা নিয়েই কাজ করছি। আচ্ছা, ওইগুলোর যদি আমাদেরকে একটা অ্যাডভাইস করেন যে এই এই প্রোডাক্ট গুলো এই মুহূর্তে আমরা আর্থিক বিশ্লেষণটা একটু জানতে চাই, আর কোন টাইপের পণ্য, যেমন এখন আমরা যদি এখন ধরে করি যেটা শীতের মধ্যে বা শীতের শেষ সময়ে ভালো হবে, একদম বাস্তবসম্মত আপনার অভিজ্ঞতার আলোকে যদি হাতে ধরে জি। বলেন যে এখন ব্রোকলি করলে এত দিনের মধ্যে পাবো এই বিষয় আর্থিক বিশ্লেষণটা এমন, তাহলে একটু সহজ হতো হতো। আচ্ছা, একটু সময় দিবেন, আমি এটা টেকনিক্যাল এরর রিপেজ করছি। ভলিউমটা কমিয়ে নিচ্ছি।
যাচ্ছে এখন? হ্যাঁ দেখা যাচ্ছে একটু হ্যাঁ এখন দেখা যাচ্ছে বা আপনার আমার কি কোনো ব্যাকগ্রাউন্ড আছে? না না ব্যাকগ্রাউন্ড নাই স্ক্রিনটা আরেকটু যদি চেষ্টা করতেন বা হ্যাঁ এখন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এখন, বেটার দেখা যাচ্ছে এখন? জি 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 বেটার। আর একটু উঁচু করুন। হ্যাঁ হ্যাঁ এখন এখন দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে সবাই আইডিয়া নিতে পারেন। আমি কিছু টেকনিক দেখাই। এই যে মানে আমি একটা ক্রপকে আমি তুলছি, এটা একটা স্বচ্ছ শিকড় দেখতে পাচ্ছি আমরা, দেখেন পানিতে কিন্তু এটা হচ্ছে। এটা ঘরের ভেতরের জন্য একটা সিস্টেম, যেটা আপনি ঘরের ভেতরে করতে পারেন। এবং দেখেন উপর আমরা লাইট অ্যাড করেছি, এলইডি গ্রো লাইট, যেটা দিয়ে আপনি ঘরের ভেতরেই এরকম ফসল ফলাতে পারছেন কোনো গ্রিন হাউস ছাড়াই আপনি। এবং এখন আমি একটু ক্রপ নিয়ে বলি, এটা সবার দেখা শেষ হয়ে যায় তাহলে আমি সরিয়ে ফেলবো একটু। পানিতে হচ্ছে স্বচ্ছ শিকড়, কিভাবে যে দেখাচ্ছে স্বচ্ছ শিকড়। 3 রকম ক্রপ আমরা দিয়েছি, যেমন একটা লেটুস দেখতে পাচ্ছি আমরা, বেজিল দেখতে পাচ্ছি। লেটস আমরা এই ক্রপটা নিয়ে কথা বলি। আমি এটা রাখি। একজন জিজ্ঞেস করছিলেন যে গ্রোয়িং মিডিয়াটা আসলে কি, স্পঞ্জ দিয়ে করতে পারবে কিনা। আমার দেখা যাচ্ছে আমাকে এখন? জি এই যে দেখেন এর ভেতরে যেটা আছে এটা কিন্তু একটা স্পঞ্জ, একটা ফোম, এটা দিয়ে সহজেই চাইলে কিন্তু এটা করতে পারে। এটা দিয়ে গাছ আটকে রেখেছে, আমি খুলে দেখাতে পারি আপনাদের বের করে। চারার কিছুটা ক্ষতি হবে, বাট এটা আই থিঙ্ক তারপর আমি দেখাই একটু আপনাদের। ফিজিক্যাল ক্লাসে আপনি আরো প্রপার আইডিয়া পাবেন। এই যে দেখেন, এই যে নেট পটটা, শাহরিয়ার দেখা না গেলে বলবেন, হ্যাঁ আমি কথা বলছি। এই যে নেট পটটা, এটা একটা নেট পট। এই যে চারা, এই যে ফোম, এই ফোমটা এই শিকড়টাকে ধরে রাখছে। এই ফোমটার কাজ কি? এটা একটা সিম্পল ফোম। এই ফোমটার কাজ হলো এই গাছটা যাতে নড়ে না যায়, সোজা থাকতে পারে। যেহেতু মাটি নাই, সেহেতু এই ফোমটা এটাই করে এই গাছটা যাতে সোজা ভাবে দাঁড়িয়ে থাকতে পারে। যখন গাছ বড় হবে, গাছের ভারত্ব বাড়বে, ভার বাড়বে, তখন কি হবে? গাছটা হেলে দুলে যাবে, বাঁকা হয়ে যাবে, গ্রোথ হ্যাম্পার হবে। সেই বিবেচনা থেকে কিন্তু কি করছে, যে এই গাছটাকে দাঁড় করিয়ে রাখছে। এই ফোমটা কিন্তু অন্য বিশেষ কোনো কাজ নেই, শুধুমাত্র এই গাছটাকে দাঁড় করিয়ে রাখছে। আর এই যে টব, টবের যে ঘর্ষণ, যেহেতু মাটি নাই, এখান এই টবের ঘর্ষণে যাতে কোনোভাবে শেকড় বা ধরেন ডাল কাণ্ড ক্ষতিগ্রস্ত না হয়, সেটা থেকেও কিন্তু এই ফোমটা আসলে হেল্প করছে। এই যে আমি বসিয়ে দিই এখন, দেখেন এই চারাটাই, এই যে শিকড়টাই আমি আবার এই টবে বসিয়ে দিই সহজ করে। সহজভাবে এটাকে আমরা বসিয়ে দিবে এখনই। দেখতে পাচ্ছেন এই যে বসিয়ে দিচ্ছি, আমরা বসিয়ে দিচ্ছি। আমরা চারাটাকে আবার আগের মতো আগের পর্যায়ে নিয়ে গেলাম, এই যে বসিয়ে দিলাম। চারাটাকে সম্পূর্ণ আমরা আবার আগের পর্যায়ে নিতে পেরেছি। এই যে আগের পর্যায়ে চলে এসেছে চারাটাকে, কোনো ক্ষয়ক্ষতি। হ্যাঁ বলুন, তারপরে প্রশ্ন করুন। আর কোনো প্রশ্ন আছে শারিয়ার, বা কমেন্ট বক্সে কোনো প্রশ্ন আছে? চ্যাটে একটা কোশ্চেন ছিল যে ফর্মুলা কি নিজেরা তৈরি করতে পারবো কিনা হ্যাঁ নিশ্চয়ই ফর্মুলা নিজেরা তৈরি করতে পারবেন। ওপেন সোর্স অনেক ফর্মুলা আছে, যেটা ট্রাই করে আপনি নিজেরা ফর্মুলা বানাতে পারবেন। সেটা হয়তো বা 50 to 60% কাজ করবে, বাট বাংলাদেশের উপযোগী কোনো ফর্মুলা যদি আপনি পেয়ে যান, বিশেষ করে যারা গবেষণা করছে বাড়ি, তাদের কাছ থেকে যদি কোনো ফর্মুলা পান, সেটা আরো একটু বেটার কাজ করবে ডেফিনেটলি। আর আমরাও যে ফর্মুলাটা কাজ করছি, আমাদের ফর্মুলাটা প্রুভেন ফর্মুলা, যেহেতু আমরা কমার্শিয়ালি কাজ করি, আমাদের কাস্টমারকে ফর্মুলা দিয়ে পণ্য উৎপাদন করি, হ্যাপি করতে হয়, কাজে আমাদের ফর্মুলাটা ভালো কাজ করে, আমরা সেটা নিশ্চয়ই করে বলতে পারি আপনাদের। আসসালামু আলাইকুম স্যার জি কাইন্ডলি।
চাচ্ছিলাম ট্রেডিশনাল ফার্মিং সিস্টেম আর হাইড্রোপনিক্স ফার্মিং সিস্টেমে ক্রপের টেস্টের কেমন কোয়ালিটি মানে ভেরি করে সেটা। খাবারের টেস্ট, তাই তো? হ্যাঁ, খাবারের টেস্ট, জি স্যার। খাবারের টেস্টটা ডেফিনেটলি এটা ভ্যারি করবে, টেস্ট ভ্যারি করবে। বাট যেমন ধরি আমি যদি একটা ক্রপের কথা বলি, যেমন লেটুস, আপনি লেটুস মাটিতে উৎপাদিত লেটুসের চেয়ে হাইড্রোপনিক্সে উৎপাদিত লেটুস সবসময় বেটার। এটা অনেক ক্রিস্পি, অনেক আমার ময়শ্চারাস, অনেক অনেক মজার। এটা সবসময় সারা বিশ্বেই হাইড্রোপনিক্স লেটুসের ডিমান্ড বেশি। একইভাবে আরো কিছু ক্রপ যেগুলো আপনার হাইড্রোপনিক্স উৎপাদিত ক্রপের মজা তুলনামূলক বেশি। বিশেষ করে আপনার আমি যদি বলি আপনার স্যালারি, যেগুলো হাইড্রোপনিক্সে সবচেয়ে ভালো হয়, টেস্টের মান ভালো হয়, তারপর ব্রকলি ভালো হয়, বকচয় খুব ভালো হয় হাইড্রোপনিক্সে, খাবারের মানও বেশ মজার। তো অনেক ক্রপ আছে যেটা হাইড্রোপনিক্সে ইতিমধ্যেই মানুষজন যদি সুযোগ অপশন থাকে হাইড্রোপনিক্সের উৎপাদিত ফসল সেটা কেনার চেষ্টা করে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি জাবেল খলিল বলছিলাম স্যার। আমার দুইটা প্রশ্ন ছিল। এটা ক্লাসটা মোট কতটা ক্লাস হবে, ক্লাসের ফিসটা রিকোয়ার্ড আপনাদের কতটুকু, আর ক্লাস শেষে এটার জন্য কি আপনারা সার্টিফিকেট প্রোভাইড করবেন কিনা? ইয়েস, আপনার শেষ প্রশ্ন ধরে বলি, হ্যাঁ অফকোর্স আমরা, আপনি সাকসেসফুলি ক্লাসগুলো শেষ করলে আমরা একটা টেস্ট নিব, টেস্টে আপনি ভালো করলে বা টেস্টে আপনি আশানুরূপ করলে আপনি নিশ্চয়ই সার্টিফিকেট পাবেন। এক নম্বর। দুই নম্বর যেটা হলো যে এটা সব মিলিয়ে 6টা ক্লাস, 6টা ক্লাসের মধ্যে 5টা আপনার এরকম অনলাইন ক্লাস 1.5 আওয়ার করে, তার মানে হলো যে সব মিলে 7.5 ঘন্টার বা 8 ঘন্টার আপনার অনলাইন ক্লাস, আর 1.5 থেকে 2 ঘন্টা একটা ফিজিক্যাল ক্লাস আমরা করব। আমরা ধরে নিই সব মিলে 10 ঘন্টার এই কোর্সটা হবে, 10 আওয়ার্স এর কোর্সটা হবে। তার মধ্যে 1.5 ঘন্টা হবে ফিজিক্যাল ক্লাস, 1.5 থেকে 2 ঘন্টা হবে ফিজিক্যাল ক্লাস, আর একটা টেস্ট হবে আপনার। আমি তো সিলেটে থাকি, আপনি ঢাকাতে অবস্থিত। অনলাইন ক্লাসটা তো আপনি সারা দেশের যে কোনো দেশে বিদেশে যে কোনো জায়গায় বসেই করতে পারবেন, অনলাইন যে ক্লাসটা আছে। আর অনলাইন ক্লাসগুলো নরমালি সন্ধ্যার পরে হবে, আমরা যেমনটা প্ল্যান করছি সোফার। শাহরিয়ার আরো ভালোভাবে বলতে পারবেন, আমার চেয়ে উনি আরো ভালো জানবেন এই ব্যাপারে। আর সন্ধ্যায় এরকম একটা কনভিনিয়েন্ট টাইমেই আমরা জয়েন করবো একসাথে অনলাইন ক্লাসে। মেইন মেথড যেগুলো আছে এগুলো যদি প্র্যাকটিক্যালি আমি আমার বাসায় বা আমি আমার বন্ধু নিয়ে করি তাহলে তো আমি দেখাতে পারলেই তো হচ্ছে। জি জি জি। ইয়াটা ফিসটা কবে কিভাবে দিতে হবে আর যারা কালকে অফিস টাইম 6টার মধ্যে এনরোল করবেন, 6টা মানে 5:30 অ্যাপ্রক্সিমেটলি, আমরা যদি 6টায় ক্লোজ করি, কালকে 6টার মধ্যে যারা রেজিস্টার করবেন তাদের জন্য 600 টাকা। আর অন্য সময়ের জন্য এটা হয়তো আরো 7 দিন বা 5 দিন, শারিয়ার কয় তারিখ পর্যন্ত যেন চলবে, এটা 20 না 22 এরকম একটা ডেট আছে সম্ভবত। 22 তারিখ পর্যন্ত 22 তারিখ পর্যন্ত 1000 টাকা বাকি সময়। থ্যাংক ইউ স্যার। জি, কালকে ওয়ার্কিং আওয়ারের মধ্যে আমি এটা পে করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। ক্যাশ নাম্বার বা যেভাবে পে করা যায় এটা ইয়ে দেবেন। আর আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে আমাদের, সেখানে তো আমরা লার্নিং ম্যাটেরিয়াল গুলো শেয়ার করেছি। আজকে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছেন তারা নিশ্চয়ই কিছু লার্নিং ম্যাটেরিয়াল পেয়েছেন। এই কমিউনিটিতে আমি রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে যুক্ত হতে, কারণ এখানে আমরা কন্টিনিউয়াসলি আমাদের বিভিন্ন কনসেপ্ট, আইডিয়া, তারপর বিভিন্ন নলেজ যেটা আমরা গ্র্যাজুয়ালি ডেভেলপ করছি, গ্রো করছি, এটার কমিউনিটি করার চিন্তা করছি আমরা। সো আপনারা চাইলে জয়েন করতে পারেন। সেখানে ইতিমধ্যে আমরা কিছু লার্নিং ম্যাটেরিয়াল শেয়ার করেছি। আমরা গ্র্যাজুয়ালি আজকে ক্লাসের পরে যারা হয়তো কোর্সে এনরোল করবেন না তাদের জন্য কিন্তু সেখানে শেখার সুযোগ থাকছে। আসলে নট নেসেসারিলি যে আপনাকে কোর্স করেই সব শিখতে হবে, আপনি চাইলে ওই গ্রুপে থেকেও নিজেদের মধ্যে আলোচনা করে অনেক কিছু শিখে নিতে পারেন, জেনে নিতে পারেন। উই আর ওপেন। আমার মনে হয় যে আমরা যে কোনো ভাবে আপনার এই লার্নিং প্রসেসে আমরা থাকতে চাই, যুক্ত থাকতে চাই। সো নট নেসেসারিলি আপনাকে কোর্স করেই এটা শিখতে হবে, এই টাকা দিয়ে কোর্স করতে হবে। আপনি কোর্স না করেও যে কোনো ভাবে আমাদের সাথে কানেক্টেড থাকলে আশা করছি আপনি শেখার সুযোগ পাবেন। আমার তো প্রশ্ন ছিল দুইটা, যে নিউট্রিয়েন্ট যেগুলো ইউজ করা হয় সেগুলো কি আমদানি করতে হয় বাইরে থেকে, আর সেগুলো কি কেমিক্যাল দিয়ে তৈরি কিনা? আর একটা প্রশ্ন হলো হাইড্রোপনিক্স এর আমরা তো উপকারী দিকগুলো শুনলাম, কিন্তু এর ক্ষতিকর যদি কোনো দিক থেকে থাকে সেগুলো সম্পর্কেও জানতে চাচ্ছিলাম। চমৎকার প্রশ্ন করেছেন আপনি, আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন।
সেই জিনিসটাই জিনিসটা মাটিতে থাকলে আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমি রিকোয়েস্ট করবো আপনি একটু ভালো শোনার চেষ্টা করবেন। এটা হলো যে মাটিতে মূলত একটা গাছ বাড়ার জন্য যে সকল খাদ্য উপাদান নিউট্রিয়েন্ট থাকে সেগুলোই কিন্তু আপনার নিউট্রিয়েন্ট আকারে পানিতে মেশানো হয়। তার মানে মাটিতে যে ম্যাগনেসিয়াম আছে সেই ম্যাগনেসিয়ামটাই কিন্তু আসলে ওই কেমিক্যাল আকারে পানিতে মেশানো হয়। মাটিতে যে ক্যালসিয়াম আছে সেই ক্যালসিয়ামটা কিন্তু কেমিক্যাল আকারে পানিতে মেশানো হয়। যেমন ধরো আমি ওষুধের কথা যদি বলি, যেমন ধরা যায় যে আপনাকে অনেক সময় ডাক্তার ক্যালসিয়াম দিতে পারে, মানে ধরেন ভিটামিন সি দিতে পারে বা ম্যাগনেসিয়াম দিতে পারে, সেটা আপনি অনেক খাবার খেয়েও কিন্তু পাচ্ছেন। পাশাপাশি যখন আপনার প্রয়োজন হচ্ছে, আরো বেশি মাত্রায় প্রয়োজন হচ্ছে, তখন যখন খাবারের পাশাপাশি আপনাকে ভালো খাবার ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম যুক্ত খাবার যেমন খেতে বলছে, পাশাপাশি আবার ডাক্তাররা ওষুধ ফর্মেও কিন্তু সেই ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম দিয়ে দিচ্ছে, যেটাতে একই রকম খাদ্য উপাদান বা পুষ্টি উপাদান আছে, গুণগত মান আছে। সো হাইড্রোপনিক্সের ক্ষেত্রে সেম, যেটা আপনি আসলে মাটিতে থাকছে একই রকম উপাদান কিন্তু পানির সাথে মিশিয়ে গাছকে বড় করা হচ্ছে। আর অপকারী দিকের কথা যখন বলেন, হ্যাঁ নিশ্চয়ই যে কোনো ভালো উদ্যোগ বা যে কোনো উদ্যোগ এর ভালো খারাপ দুটো দিকই থাকবে। নেগেটিভ দিক আছে, সেগুলো নিয়ে সায়েন্টিফিক রিসার্চ হচ্ছে। লম্বা সময় ধরে যেহেতু এটি চাষবাস হয়ে এসছে, যেটা সবচেয়ে শঙ্কার ব্যাপার যে দীর্ঘমেয়াদে এটার কোনো ইম্প্যাক্ট হিউম্যান বডির উপরে কিনা সেটার সম্পর্কে কোনো প্রচ্ছন্ন সমর্থিত তথ্য পাওয়া যায়নি। এটা একটা সবচেয়ে আশার ব্যাপার যে হাইড্রোপনিক্স ব্যবহার করলে একটা লম্বা সময় পর 20 বছর 30 বছর পর মানুষের মধ্যে বিভিন্ন রকম সংক্রমণ বা আক্রমণ তৈরি হবে, এরকম কোনো সমর্থিত প্রমাণ পাওয়া যায়নি। এটি একটি বড় আশার বিষয়। আসলে এই সেক্টরটাকে ভবিষ্যতের জন্য টেকসই করতে এটি অনেক বড় একটা আশার সঙ্গে। তবে যেটি হলো যে কোনো আপনার উদ্যোগের আমি বলবো যে ভালো খারাপ দুটো দিকই আছে। হাইড্রোপনিক যদি আপনি প্রপারলি না করতে পারেন, যদি প্রপার ফর্মুলা বা নিয়ম কানুন না মানতে পারেন, সেক্ষেত্রে আপনার কি হতে পারে যে আপনার ফলন আশানুরূপ নাও হতে পারে। যেমন ধরা যাক যে আপনি যখন মাটিতে চাষ করবেন তখন হয়তো বা একটা দুটো গাছ, তিনটা গাছ, পাঁচটা গাছ ক্ষতিগ্রস্ত হলো, মানে ক্ষতির পরিমাণটা হয়তো বা আস্তে আস্তে হতে পারে। কিন্তু হাইড্রোপনিক্স যদি কোনো একটা সিস্টেম আপনি ভুল করেন, ভালো হলেও যেমন একবারে একসাথে হবে, খারাপ হলেও কিন্তু একসাথে হওয়ার সুযোগ থাকবে। কাজেই আপনাকে একটু সতর্কতার সাথে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে নিয়ম মেনে এটাকে চাষ করতে হবে। এরকম কিছু ঝুঁকি তো নিশ্চয়ই যে কোনো ভালো উদ্যোগের আছে। আপনি যদি হেলিকপ্টারে মানে মানে বিমানে ভ্রমণ করেন, এটা যেমন দ্রুতগামী, আবার যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে কিন্তু আসলে বাঁচার সম্ভাবনা থাকে না। বাস তুলনামূলক কম জোরে চলে, কিন্তু বাস অ্যাক্সিডেন্ট করলে সব যাত্রী মারা যায় না, কম যাত্রী মারা যায়, বা অ্যাক্সিডেন্ট ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম থাকে। সো যে কোনো ভালো জিনিসের তো কিছু মানে ভালো, যেমন ভালো পার্টটা বেশি থাকে, খারাপের ঝুঁকির পার্টটাও তুলনামূলক বেশি থাকে। আমি জানি না কতটা ভালোভাবে আপনাকে উদাহরণ দিয়ে বোঝাতে পারলাম। আপনার যদি আরো সাপ্লিমেন্টারি প্রশ্ন থাকে আপনি করতে পারেন। আমাদের হাতে 5 মিনিট সময় আছে। জি, গুড ইভিনিং। আমি সাদাত বলছিলাম। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো গিয়ে এই ফিজিক্যাল ক্লাস যেটা বলা হচ্ছে সেই ক্লাসটা কি বারে হতে পারে, এক নম্বর একটু জানার ইয়া ছিল। আর দ্বিতীয়ত হলো গিয়ে এই যে নিউট্রিয়েন্টস গুলো বলা হচ্ছে, এগুলো কি অ্যাভেলেবেল মার্কেটে, নাকি শুধু আপনাদের থেকে নিতে হবে বা নির্দিষ্ট একজনের থেকে নিতে হবে, এরকম কিনা আর কি? অনেক ধন্যবাদ। প্রথমত ফিজিক্যাল ক্লাসটা কোনো একটা ছুটির দিনে হবে। প্রথমত ফিজিক্যাল ক্লাসটা, অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার প্রশ্ন করেছেন। ফিজিক্যাল ক্লাসটা কোনো একটা ছুটির দিনে হবে, ডেফিনেটলি স্যাটারডেতে হবে। কোন একটা ছুটির দিনে নিশ্চয়ই হবে, এটা আমরা মেক শিওর করছি, 1 নম্বর। 2 নম্বর যেটা হলো যে হ্যাঁ, নিউট্রিশন আপনি আরো অনেক জায়গা থেকে পাবেন, আপনি বাইরে থেকেও আনতে পারেন নিউট্রিশন আপনি নিজেও। এবং আমরা যে ক্লাসটা করবো, এই ক্লাসে আমরা একটা ফর্মুলা আপনাদেরকে দিয়েই দিব আসলে, যেটা আপনি যেখানে জানবেন যে কোন কি কি উপকরণ দিয়ে নিউট্রিশন হয় এবং কোন উপকরণ কি পরিমাণ মিশিয়ে নিউট্রিশন বানাতে হয়। তার মানে এই ক্লাসটা করার মাধ্যমে আপনি আসলে নিজেই নিউট্রিশন বানিয়ে ফেলতে পারেন। সো সেই ফর্মুলাটা আমরা শেয়ার করবো আপনাকে সেই ফিজিক্যাল মানে সেই কোর্সের মধ্যে। পাশাপাশি আপনি চাইলে আমাদের নিউট্রিশনটা, যেহেতু বাজারে এখন পর্যন্ত সবচেয়ে এফোর্ডেবল কস্টে আমরা নিউট্রিশন দিচ্ছি, কাজে আপনি তো চাইলে নিশ্চয়ই আমাদের থেকেও নিতে পারেন। বাট আপনার জন্য আরো
শেরেবাংলা মানে নগর 2 মানে নম্বর আসতে হবে এরকম কিছু নাকি? না, শেরেবাংলা নগর হলো আপনার নির্বাচন কমিশনের পাশে। শেরেবাংলা, বুঝতে পারছি। জি, ঠিক আছে, আমি ভর্তি হয়ে যাব দেখি। এখন আমি ওই বিকাশ নাম্বারটা পেলেই ভর্তি হয়ে যাব। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আচ্ছা, রনি ভাইকে প্রথমে থ্যাঙ্কস আসলে আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম সাজানোর জন্য। ভাই, আমার কয়েকটা কোশ্চেন ছিল, আমি ছোট করে বলি। কয়েকটা কোশ্চেনের মধ্যে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আমি আপনার স্লাইড গুলো পড়েছি। স্লাইডের মধ্যে একটা জিনিস দেখেছি যে আপনার ভার্টিক্যালি আপনার যে ফ্রি ফ্লো পানির যে সিস্টেমটা, বিদ্যুৎ জি, লাগবে। সো জি, আরবান যারা কৃষকরা যারা কাজ করবে তাদের কিন্তু বিদ্যুৎ কিন্তু 24 ঘন্টা খুবই একটা বার্ডেন। আমি এখন প্রফেশনালি কৃষক, যদিও আমি একটা জব করি। জি, সো আমি এটা জানতে চাচ্ছি এটার কি হবে, সলিউশনটা কি হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে নিউট্রিশনের ব্যাপারটা আপনার পানিতে লাগবে, আমি আপনার স্লাইডে পড়লাম। জি, জি, নিউট্রিশন ছাড়া এটা কিন্তু মানে চাষাবাদটা হবে হবে না, না। হবে না, জি, হবে না। এখন পিএইচ লেভেলটা আমরা কিভাবে মাপবো? আর থার্ড হচ্ছে, আমরা যদি আপনাদের সাথে যদি কাজ করি, যেরকম আমরা দেখলাম আপনাদের সাথে অনেকগুলো এনজিও বা যারা আছে আপনাদের সহায়তা, আমরা আপনাদের সাথে হেল্পটা কি পাবো? যেমন আমি সরকারি প্রজেক্টে দেখেছি যে ইংল্যান্ডের কিছু প্রজেক্ট আছে যে হ্যাঁ, সরকারি ভাবে আমাদেরকে কৃষকদেরকে এই হেল্প করবে, এটা করবে। আপনাদের কাছে কোনো এরকম অপরচুনিটি আছে কি? থ্যাংক ইউ। প্রথমত আমি যদি আমি দুঃখিত, আমি নোট রাখতে পারিনি, আমি একটা করে প্রশ্ন উত্তর দিই। প্রথমত আপনি ইলেকট্রিসিটির কথা বলছেন। হ্যাঁ, ইলেকট্রিসিটি লাগবে, কিন্তু নিরবিচ্ছিন্ন ইলেকট্রিসিটি কিন্তু দরকার নেই। মানে এমন না যে হাইড্রোপনিক ইলেকট্রিসিটি একদিন বন্ধ থাকলে, 6 ঘন্টা 8 ঘন্টা পাওয়ার কাট থাকলে আপনার সিস্টেম ফল করবে, বিষয়টা একদম এরকম না। এটা লোডশেডিং হতেই পারে, বাট এটা হাইড্রোপনিক্স এমন একটা সিস্টেম যেখানে আপনি হয়তোবা ধরেন আপনি একদিন 1.5 দিন 2 দিন পর্যন্ত এটা আসলে বিদ্যুৎ ছাড়া আপনার স্টে করতে পারে, 3 দিন পর্যন্ত স্টে করতে পারে। বিদ্যুৎ যে এমার্জেন্সি বিষয়টা একদমই এরকম না। বাট হ্যাঁ, অবশ্যই এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে যেটাকে আপনার প্রপার গ্রোথের জন্য, প্রপার আপনার ফিল্ডের জন্য আপনার বিদ্যুৎটা মোটামুটি রেগুলার থাকা দরকার। যেমন ধরেন আইডিয়ালি যদি ধরেন দিনে 4 ঘন্টা 6 ঘন্টা পাওয়ার কাট হবে, এটা 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 অ্যাকসেপ্টেবল। কিন্তু যদি এরকম হয় যে আপনি ধরেন একদিন পর পর বিদ্যুৎ পাচ্ছেন 2 ঘন্টা 3 ঘন্টা করে, তাহলে কিন্তু এই সিস্টেমটা আপনার জন্য সুইটেবল না। বাট বাংলাদেশের কালচারে যে রেগুলার লোডশেডিং আছে, এটা অ্যাডজাস্টেবল হাইড্রোপনিক্স এর সাথে। এক নম্বর এক নম্বর প্রশ্ন উত্তর আশা করি দিতে পেরেছি আপনাকে। দ্বিতীয়ত যেটা আম, আপনি জানতে চেয়েছেন, সেটা হলো আমি ভুলে গেলাম, নোট নিতে পারিনি, আবার একটু বলবেন দ্বিতীয় প্রশ্ন? নিউট্রিশনের ব্যাপারটা ভাই, পানিতে যে নিউট্রিশন। হ্যাঁ, নিউট্রিশন অফকোর্স লাগবে, আপনার নিউট্রিশন লাগবে। নিউট্রিশন আপনার দরকার হবে। নিউট্রিশন মূলত হাইড্রোপনিক্সটা পানিতে করা হয় মাটিতে যে সকল খাদ্য উপাদান আছে সেগুলো যোগ করে। কাজেই মাটির খাদ্য উপাদানগুলি পানিতে মিশিয়ে হাইড্রোপনিক্স করা হয়, কাজে নিউট্রিশন আপনার লাগবে। আচ্ছা, পিএইচ লেভেলটা আমরা তাহলে কিভাবে মাপবো ভাই? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। পিএইচ এবং ইসি লেভেলটা মাপার জন্য দুটো মিটার, খুব কম দামি, এগুলো 1000-1200 টাকার মধ্যে মিটার পাওয়া যায়। দুটো মিটার আপনার কাছে থাকলেই এটা আপনার জন্য ভেরি প্লেন এন্ড সিম্পল। থার্মোমিটারে যেমন আপনি জ্বর মাপেন, এই ইসি এবং পিএইচ মিটার এটা আরো ডিজিটাল। এখন যেমন ডিজিটাল থার্মোমিটার পাওয়া যায়, ওরকম ডিজিটাল ইসি এবং পিএইচ মিটার পাওয়া যায়, যেটাতে আপনি সহজেই 1 মিনিটে মেপে ফেলতে পারেন। জি। আর থার্ড কোশ্চেনটা ছিল ভাই, আপনাদের কাছ থেকে আমরা কোনো হেল্প পাবো কিনা, যেরকম আপনারা যেরকম ব্যাকগ্রাউন্ড এনজিও অনেক কিছু আছে আপনাদের সাথে রিলেটেড, আমরা গভর্নমেন্ট প্রোগ্রামে যেরকম পাই। নিশ্চয়ই, আমরা তো কোলাবোরেশন করছি। এর জন্য দরকার আপনাদের সমর্থন। প্রথমত সরকার বা এনজিওরা তখনই সাপোর্ট করে যখন তারা দেখে যে এর মাধ্যমে একটা বৃহৎ জনগোষ্ঠী উপকৃত হচ্ছে। যেমন আমরা যখন প্রথম ছাদ বাগান শুরু করি, তখন কিন্তু আসলে আমরা মানুষকে খুব একটা সাপোর্ট দিতে পারিনি, কিন্তু যখন জনপ্রিয় হয়েছে তখন আমরা অনেক সরকারের প্রজেক্ট পেয়েছি, যেটা দিয়ে আমরা মানুষকে ফ্রি বাগান করে দিয়েছি। হাইড্রোপনিক্সের ক্ষেত্রে সেই ইকোসিস্টেম আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। এই যে আপনাদের নিয়ে আয়োজনগুলো, এগুলো আমাদের সাবসিডাইজ প্রজেক্ট ডেফিনেটলি। আমরা কারণ আমরা যে কস্ট গুলো চার্জ করছি সবকিছু মিলিয়ে এর পেছনে যে এরকম টেকনিক্যাল কোর্সের পিছনে যে পরিমাণ ম্যান পাওয়ার দরকার হয়, ইনভেস্টমেন্ট দরকার হয়, সেগুলো কিন্তু আসলে এটাকে মোটামুটি এটাকে সাস্টেনেবল করার চেষ্টা, এটা কোনো লাভজনক ইনিশিয়েটিভ না আপাতত। বাট হ্যাঁ, এটা দীর্ঘমেয়াদে লাভজনক হবে যদি একটা স্ট্যান্ডার্ড কমিউনিটি ডেভেলপ করতে পারি। আর নিশ্চয় করে আমরা কন্টিনিউয়াসলি আমাদের টিম রিসার্চ করছি এটা নিয়ে। আমাদের সাথে যুক্ত থাকা মানে হলো যে আমরা নিত্য নতুন আমাদের যে সাফল্যগুলো, আমাদের সাকসেস গুলো, গবেষণাগুলো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি আমরা। এর ফলে আমরা একটা মিউচুয়াল লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করতে পারছি, যার মাধ্যমে বাংলাদেশে একটা হাইড্রোপনিক্স এর স্ট্যান্ডার্ড ইকোসিস্টেম ডেভেলপ করবে বলে আমরা আশা করছি। অনেক দ্রুত কথা বলছি আমি, সরি, সময় একটু কম। না না, ঠিক আছে ভাই, এটা লাস্ট কোশ্চেন ছিল। আর একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আপনাদের যে আল্ট্রাভায়োলেট লাইটের ব্যাপারটা ভাই, যেমন ওয়ার্ল্ডে বড় বড় দেশগুলো কিন্তু আল্ট্রাভায়োলেট লাইট ইউজ করে, আপনি